আচ্ছা ভাইয়া, তুই কি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করবি? নিজের চাচাতো বোনের হঠাৎ এমন কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠল শাহরিয়া। নিজের চাচাতো বোনের মুখ থেকে এমন কথা কখনোই আশা করেনি সে। কপাল থেকে জোরে পড়া ঘাম দ্রুত মুছে ধমক দিয়ে শাহরিয়া তার চাচাতো বোন ফারিয়াকে বলল, ছি, এসব কি বাজে কথা বলছিস তুই? তুই করবি কিনা বল। আরেকবার এরকম কথা মুখে উচ্চারণ করলে ঠাঠিও কিন্তু 2 থাপ্পড় বসিয়ে দেব। আচ্ছা, তুই তো নেট চালাস, তাহলে নিশ্চয়ই ভিডিও দেখেছিস এবং চটি গল্পও পড়েছিস। তোর কি ইচ্ছে করে না কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করতে? তোর কি নিজের যৌবনটাকে একটু শান্তিতে ভরিয়ে দিতে ইচ্ছে করে না? তাহলে আয় আমার কাছে, দুজনে মিলে অনেক মজা করব। তুইও বেশ মজা পাবি আর আমিও। কাছে আয় ভাইয়া, কেউ দেখবে না, কারণ এই মুহূর্তে তুই বা আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই। ছি, তুই এতটা নিচু মনের মেয়ে, আমার ভাবতে ঘৃণা হচ্ছে। ছি, তুই এসব পাপ কাজ দূর, প্লিজ চলে যা আমার 2 চোখের সামনে থেকে। আহা, পাপ বলছিস কেন? তুই কি ভিডিওগুলো দেখিস না বা চটি গল্প পড়িসনি? তারা যদি লিখতে বা এসব করতে পারে, তাহলে আমরা কেনই বা পারবো না? আর তুই নিজের এত ভালো ছেলে মনে করছিস কেন? তোর ইনবক্স চেক করলেই তো দেখা যায় না জানি কয়টা মেয়ের সাথে লুটুর পুটুর করেছিস। তাই এত ন্যাকা না সেজে কাছে আয়, চল না আমরা দুজনে মিলে অনেক মজা করি। শাহরিয়ারের বুঝতে আর একটুও বাকি রইল না যে তার চাচাতো বোন ফারিয়ার নেট দুনিয়ায় ওই অন্ধকার পৃথিবীতে ডুবে গিয়েছে। ফ্রন্ট চুটির রোগে আক্রান্ত হয়ে গেছে। সেখান থেকে বের হওয়া অতটাও সহজতর নয়। নিজেকে আর এক মুহূর্তের জন্য আটকাতে পারেনি শাহরিয়া। সঙ্গে সঙ্গে কষে ফারিয়ার দুগালে 2 থাপ্পড় বসিয়ে দেয়। সাথে সাথেই 5টি আঙ্গুলের দাগ বসে পড়ে ফারিয়ার ফর্সা গাল জোড়ায়। তুই আমার চাচাতো বোন, সেটা ভাবতেই আমার আজ প্রচুর ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আমিও নেট চালাই, তাই বলে এটা তুই ভেবে নিস না আমি হাজারো মেয়ের সাথে লুটুর পুটুর করি, পূর্ণ ভিডিও দেখি এবং চটি গল্প পড়ে বিভিন্ন পাপ কাজে নিজেকে লিপ্ত করি। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু খারাপ ছবি বা ভিডিও চোখে পড়ে, সেগুলো আমি এড়িয়ে যাই, তাই বলে সেগুলো দেখি না। আমার আত্মবিশ্বাস আছে নিজের প্রতি যে আমি ইন্টারনেটের অপব্যবহার কখনো করব না, কখনোই নেট দুনিয়ার কোনো অন্যায় এবং পাপ কাজে জড়াবো না। আমাদের এমন কিছু দেখা বা শোনা একদমই উচিত নয় যেটা দেখে বা শুনে আমরা অন্যায় ও পাপ কাজে লিপ্ত হব। তোকে আমি পরিষ্কার করে বলছি, এসব অন্ধকার পৃথিবী ছেড়ে প্লিজ আলোর পথে চলে আয়। তাছাড়া কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছিস, সো ভালোভাবেই থাক। ভবিষ্যতে আবার এমন কিছু করলে চাচা চাচিকে কিন্তু আমি সব কিছু বলতে বাধ্য হব। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া আর কিছু বলতে পারল না। গালে হাত দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ফারিয়া চলে যাওয়ার পরে শাহরিয়া নিজের রুমের দরজা দ্রুততার সাথেই বন্ধ করলো এবং মনে মনে ভাবতে থাকে, আজকাল কত শত ছেলে মেয়ে যে ইন্টারনেটের মাধ্যমে অন্যায় পথে যাচ্ছে হিসাব ছাড়া। যদি বিভিন্ন 18+ আইডি গ্রুপ পেজ অথবা বিভিন্ন 18+ সাইটের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো বা সেগুলো নষ্ট করে দেওয়া হতো, তাহলে মনে হয় অনেক ছেলে মেয়ে অন্যায় পথে যাওয়ার হাত থেকে বেঁচে যেত। কিন্তু কেউ সে সবের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নিচ্ছে না। তাছাড়া আমি অনেক বড় বড় গ্রুপ ও পেজের অ্যাডমিনকে রিকোয়েস্ট করেছিলাম যে তারা যেন বিভিন্ন 18+ আইডি পেজ গ্রুপে রিপোর্ট মারতে মারতে নিমিষে নষ্ট করে দেয়, কিন্তু তারা কেউই আমার এইসব কথা কোনো গুরুত্বর আকারে দেখেননি। জবাবে তারা প্রত্যেকেই বলেছিল, আমাদের আর কাজ কাম কি নাই যে ওদের বিরুদ্ধে লাগতে যাব। তারপরে অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু লাভ হয়নি। একটিবার ভেবে দেখুন তো, যদি বড় বড় ভালো গ্রুপ পেজ সাইট আইডি সবাই যদি এসব 18+ আইডি পেজ এবং সাইটের বিরুদ্ধে লাগে, তাহলে আমার মনে হয় না ওই সব 18+ আইডি পেজ সাইটের চিহ্নটুকু পাওয়া যাবে। পরের পর্ব সবার আগে পাবেন S2, SO4
পেজে প্রতিদিন শত শত ছেলে মেয়ে কিন্তু নষ্ট হচ্ছে এসব বাজে পেজ গ্রুপ ও বিভিন্ন সাইটের জন্য। রাতে খাবার খাওয়ার জন্য ফারিয়াকে ডাকতে গিয়ে শাহরিয়া দেখলো ফারিয়া ওসব 18+ ভিডিওগুলো দেখছে। শাহরিয়া দ্রুত ফারিয়ার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, ছি, তোকে এত করে বলার পরও তুই আবার এসব দেখছিস? তোর মৃত্যুর ভয়ে বলতে কোনো কিছুই কি নেই? এতটা নির্লজ্জ খারাপ কি করে হলি? আমার মোবাইলতে বলছি। না, দিব না। আর আমি এক্ষুনি চাচা ও চাচিকে গিয়ে সবটা বলছি। কথাটা বলার সাথে সাথে যখন শাহরিয়ার সামনে পা বাড়াতে যাবে তার পূর্বেই ফারিয়া দ্রুত রুমের দরজা বন্ধ করে নিজ জামার খানিকটা অংশ ছিঁড়ে ফেলে। এই, তুই এসব কি করছিস? আমাকে যেতে দে বলছি। আজ আমি তোর এই মোবাইলটা চাচা চাচিকে দেখিয়ে ছাড়বো। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া তেমন কিচ্ছু বলল না, শুধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। চিৎকার চেঁচামেচি শুনে বাসার সবাই দৌড়ে আসলো, কিন্তু রুমের দরজা বন্ধ থাকায় কেউ প্রবেশ করতে পারছিল না। পরবর্তীতে তারা দরজা ভাঙতে বাধ্য হয়। ভিতরে গিয়ে সবাই দেখতে পেল ফারিয়ার রুমে এক কোণে পড়ে আছে। ফারিয়া নিজের বাবাকে দেখা মাত্রই জড়িয়ে ধরল এবং পরিশেষে কাঁদতে কাঁদতে বলল, বাবা, সে শাহরিয়ার আমার গোসলের ভিডিও বানিয়ে সেটা দেখিয়ে আমার সাথে জোর জবরদস্তি করে খারাপ কিছু করার চেষ্টা করছিল। শাহরিয়ার মাথায় এই মুহূর্তে যেন গোটা আকাশটা ভেঙে ভেঙে পড়ছে। নিজের মেয়ের মুখে এইরূপ কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না। সজোরে একটা লাথি মারল শাহরিয়ারের বুকে। শাহরিয়া কিছু বলতে চাইলেও তাকে বলার মতন কোনো সুযোগ দেওয়া হয়নি। অতঃপর শাহরিয়ারের গালে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেওয়ার পর শাহরিয়ারের বাবা বলল, তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমি খুব বড় একটা ভুল করেছি। এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাবা, আমার কথাগুলো তো একটাবার শুনো। কিন্তু একটা বারের মতো কেউ শোনেনি শাহরিয়ারের কথাগুলো। বাড়ি থেকে দূর দূর করে বের করে দিল। রাত প্রায় 12টা। রাস্তার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তখন ভাবছে, এখন কোথায় যাবে, কি করবে? মিথ্যা একটা অপরাধে সে যে আজ সর্বহারা। না চাইতেও চোখ দিয়ে টপ টপ করে শাহরিয়ার জল গড়িয়ে পড়ছে, কোনো ক্রমে আটকাতে পারছে না। হঠাৎ শাহরিয়া দেখতে পেল তার সামনে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে। অতঃপর আরো ভালো করে তাকিয়ে দেখল দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, স্বয়ং ফারিয়া। ফারিয়া, তুই এখানে কেন? কিভাবে? আর কি চাস আমার কাছ থেকে? সব কিছু তো তুই কেড়ে নিয়েছিস। আমার সুন্দর জীবনটাকে বরবাদ করে দিলি। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া এক প্রকার অট্ট হাসিতে মেতে উঠে বলল, তোর এই সুন্দর চেহারা দেখেই না সবাই তোর প্রতি আকৃষ্ট হয়। আজ তোর এই সুন্দর চেহারাটাই আমি নষ্ট করে দিব। কথাগুলো বলার পরপরই ফারিয়া পানির মতন কিছু একটা শাহরিয়ারের মুখে ছুঁড়ে মারল। মুখে পড়তে শাহরিয়া বুঝতে পারল এটা অ্যাসিড জাতীয় কিছু। সাথে সাথেই যন্ত্রণায় কাতর হয়ে শাহরিয়া চিৎকার দিয়ে উঠল। প্রতিনিয়ত ছটফট করছে সে, যন্ত্রণায় শেষমেশ মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি করতে থাকে। হে আল্লাহ, কি আমার অপরাধ? তুমি বলো, কেন আমার সাথে এমনটা হলো? আমি যে আর সহ্য করতে পারছি না। এতটা যন্ত্রণা বেদনা কি করে আমি নিজের ওপর সহ্য করব? আমি আর পারছি না। মুখে অ্যাসিড পড়লে যতটা না কষ্ট হয় ততটা কষ্ট পাচ্ছে শাহরিয়া। আর যন্ত্রণা বেদনা কষ্ট সহ্য করতে পারেনি শাহরিয়া। আস্তে আস্তে শাহরিয়ারের চোখ দুটো বন্ধ হয়ে যায়। তবে এখানেই কি শেষ হয়ে যাবে শাহরিয়ারের গল্প, নাকি ঘুরে দাঁড়াবে? শুরু করবে নতুন এক অধ্যায়? তারপর শাহরিয়া যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে হাসপাতালের বেডে দেখতে পেল। মুখে বেশ যন্ত্রণা অনুভব করছে সে। তাছাড়া মুখের যাবতীয় অঙ্গগুলো ঠিকমতো তেমন একটা লাড়াতেও পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে তার। অবশেষে ঝটপট শুরু করে দেয় সে। যন্ত্রণায় বারবার গুমড়িয়ে উঠছে শাহরিয়া। ডক্টর খবর পাওয়া মাত্রই দ্রুত এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শাহরিয়াকে ঘুম পাড়িয়ে দিল এবং প্রায় 5 ঘন্টা পর শাহরিয়ার আবার জ্ঞান ফিরল।
আচমকা একজন বৃদ্ধ লোক শাহরিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা, কে সেই অন্তত নিষ্ঠুর প্রকৃতির অমানুষ যে তোমার এই মুখে অ্যাসিড নিক্ষেপ করলো? বৃদ্ধ লোকটির কথা শুনে শাহরিয়া আর নিজের চোখের জল সামলে রাখতে পারল না। হাজার যন্ত্রণা, বেদনা, কষ্ট উপেক্ষা করে চোখের অশ্রু ঝরাতে ঝরাতে বলল, আঙ্কেল গো, নেট দুনিয়ার কালো সমাজে লিপ্ত হয়ে আমার নিজের আপন চাচাতো বোন আমার সাথে তার অবৈধ শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তাতে আমি রাজি হইনি বিধায় এক প্রকার রাগ নিজের মধ্যে পুষে রেখেছিল এবং সেদিন রাতে সম্পূর্ণ মিথ্যা একটা অপবাদ দিয়ে আমাকে প্রথমে সে বাড়ি ছাড়া করলো। কিন্তু তারপরও বোধহয় ওর শান্তি হচ্ছিল না, যার ফলে পরবর্তীতে আমার সামনে এসে আমাকে অ্যাসিড নিক্ষেপ করে চলে যায়। জানেন আঙ্কেল, যাকে আমি সবসময় নিজের আপন বোন ভেবে আসছিলাম, সে বোনই আজ আমার এত বড় সর্বনাশ করলো। আমাকে পুরোপুরি ভেঙে টুকরো টুকরো করে দিল। সব কষ্ট হয়তো বেশ সহজে ভুলে থাকা যায়, কিন্তু আপন মানুষগুলোর দেওয়া কষ্ট ভুলে থাকা অনেকটা কঠিন। এত মানুষের মৃত্যু হয়, আমার কেন হয় না? শাহরিয়ারের কথাগুলো এতক্ষণ মনোযোগ সহকারে শুনছিল বৃদ্ধ লোকটি। অতএব তিনিও নিজ চোখের কোণে অশ্রু বা আটকাতে পারলেন না। বাবারে, এই দুনিয়ায় মানুষ চিনে ওঠা বড় কঠিন, কেউ কারো নয়। বাস্তবতা আরও কঠিন। পিছন থেকে সবসময় তারা আঘাত করে যারা কাছের অথবা অতি আপনজন হয়ে থাকে। আচ্ছা, আমি এখন কোথায়? এটা কোন জায়গা? আর আপনি কে? বাবা, আগে একটু শান্ত হও, আমি সবটা বলছি। হ্যাঁ জি, এবার বলুন। আমি আমার গাড়ি করে একটা জরুরি প্রয়োজনে বিশেষ কোনো একটা কাজে যাওয়ার পথে হঠাৎ রাস্তার এক পাশে তোমাকে ওই অবস্থায় দেখতে পেয়েছিলাম। তারপর কোনো কিছু না ভেবে আর দেরি করলাম না, দ্রুত তোমাকে এমার্জেন্সি ঢাকার সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে আসলাম এবং যথাসময়ে যদি তোমাকে হাসপাতালে না নিয়ে আসতাম তাহলে হয়তো তোমার মৃত্যু অবধারিত ছিল। কেনই বা আমাকে আপনি হাসপাতালে নিয়ে আসতে গেলেন? সেখানে মরতে দিতেন। আমি আর কি নিয়েই বা বাঁচব? সবই তো আমার শেষ, সব কিছুই ধ্বংস হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। আমি আর বাঁচতে চাই না, বাঁচার কোনো উৎসই আমি খুঁজে পাচ্ছি না। বাবারে, এখন ধৈর্য ধরা ছাড়া আর কিছুই তোমার নিকট অবশিষ্ট নেই। ধৈর্য ধরো, কারণ ধৈর্যই হলো সবচেয়ে বড় জিনিস। আর একটা কথা কি জানো, আমার 17 বছরের একটা ছেলে ছিল যে নেট দুনিয়ায় নিষিদ্ধ জগতের প্রতি আসক্ত হয়ে নির্দোষ একটা মেয়েকে ধর্ষণ করেছিল। সেই অপরাধে এখন সে জেলে। আচ্ছা থাক সেসব কথা, এখন তুমি আরাম করো, কারণ ডাক্তার তোমার সাথে বেশি কথা বলতে নিষেধ করেছেন। কথাগুলো বলার পরপরই বৃদ্ধ লোকটি কেবিন থেকে বেরিয়ে গেল। তারপর একটা দুটো নয় 6টা মাস শাহরিয়াকে হাসপাতালে থাকতে হয়েছিল। এখন সে মোটামুটি সুস্থ। এই 6 মাস শাহরিয়াকে কতটা না কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে সেটা সেই বুঝতে পারবে যার মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। শাহরিয়ারের প্রতিটা দিন ছিল বেঁচে থেকেও মরার মতো অবস্থা। আজ 6 মাস পর বৃদ্ধ লোকটি শাহরিয়াকে নিজের সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসলো। শাহরিয়া এখন বৃদ্ধ লোকটির বাড়িতে বড় একটা রুমের বসে রয়েছে। হঠাৎ তার চোখে দৃষ্টি গিয়ে পড়ে রুমের এক পাশে থাকা আয়নার দিকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে আয়নার সামনে চলে গেল। আয়নায় নিজেকে দেখে নিজে ভয়ে কিছুটা পিছিয়ে যায় শাহরিয়া। বারবার হাত দিয়ে নিজের মুখটি ছুঁয়ে ছুঁয়ে দেখছে। মুখের এক পাশটা কি কুৎসিত হয়ে গেছে। নিজেকে দেখে নিজেই ঠিকমতো চিনে উঠতে পারছে না শাহরিয়া। আচমকা জোরে চিৎকার দিয়ে উঠল শাহরিয়া। চিৎকার শুনে বৃদ্ধ লোকটি দ্রুতই ছুটে আসলেন এবং বললেন, কি কি হয়েছে বাবা? আমার সব শেষ করে দিয়েছে, ও আমায় ধ্বংসের শীর্ষে তুলে দিয়েছে। আমি এই কুৎসিত বিশ্রী চেহারা নিয়ে বাঁচতে চাই না। বৃদ্ধ লোকটি শাহরিয়াকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টাই ওনার বিফলে যাচ্ছিল। শাহরিয়া কিছুতেই শান্ত হচ্ছিল না। তারপরও দমে যায়নি বৃদ্ধ লোকটি। অতঃপর বহু কষ্টে শাহরিয়াকে শান্ত করতে তিনি সফল হন। সাথে শাহরিয়ার সহ খেতে বসেছিল।
বৃদ্ধ লোকটি সুন্দরীর মেয়েটি সবাইকে খাবার বেড়ে দিল, একমাত্র শাহরিয়াকে খাবার বেড়ে দেয়নি। বৃদ্ধ লোকটি ধমকে সুরে খাবার বেড়ে দিতে বললে জবাবে ওনার মেয়ে নীলা বলল, না সরি বাবা, আমি এই কুৎসিত ভয়ঙ্কর দেখতে লোকটাকে খাবার বেড়ে দিতে পারবো না। ওনার কাছে যেতেই আমার ঘৃণা করে। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে বৃদ্ধ লোকটি তার মেয়েকে সবার সামনে থাপ্পড় মারতে চাইলে শাহরিয়া থামিয়ে দিয়ে বলল, না আঙ্কেল, উনি তো ঠিক কথাই বলেছেন। আসলেই আমি এখন কুৎসিত দেখতে একটা ছেলে। আমার কাছে আসলে সবার ঘৃণা লাগাটাই স্বাভাবিক। অতএব শাহরিয়ায় নিজেই খাবার বেড়ে নিল। খাওয়া দাওয়ার শেষ করে শাহরিয়া সেই রুমে চলে এলো যে রুমে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। অতঃপর তেমন আর কিছু ভাবল না শাহরিয়া। বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্র ঘুমিয়ে পড়ল। পরের দিন শাহরিয়া ঘুম থেকে ওঠার সাথে সাথে তার সামনে ফারিয়ার মতো কাউকে দেখতে পেল। নিজ চোখ দুটো ডলতে ডলতে শাহরিয়া আরও ভালো করে তাকিয়ে দেখল এটা ফারিয়ায়। ফারিয়াকে দেখে শাহরিয়ার ভয়ে আটকে উঠল। ফারিয়া শাহরিয়ার এইরূপ ভয়াত্মক অবস্থা দেখে অট্ট হাসি দিয়ে বলল, শেষে শাহরিয়ার, কোথায় পালাবি তুই? তোর মুখের এক পাশটা তো আমি সম্পূর্ণ নষ্ট রূপ দিয়েছি, এবার অন্য পাশটা বাকি। কথাগুলো বলেই ফারিয়া শাহরিয়ার দিকে এগোতে থাকে আর শাহরিয়া ভয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল। হঠাৎ শাহরিয়া থেমে গেল, কারণ তার প্রধান বাধা হচ্ছে দেওয়াল। অর্থাৎ শাহরিয়া দেওয়ালের সাথে ঠেকে গিয়েছে আর পেছোতে পারছে না। জানিস শাহরিয়ার, আমার খুব আনন্দ তখন লাগবে যখন এই অ্যাসিডটা তোর মুখের অন্য পাশটায় পড়বে। যখন তুই কষ্টে চিৎকার করবি না, তখন আমার মনের গহীনে জ্বলন্ত আগুন একটু হলেও নিভবে। আর তুই যখন হাড়ে হাড়ে টের পাবি আমার কথা না শোনার ফল কতটা ভয়ানক হতে পারে। কথাগুলো বলতে ফারিয়ার একটু দেরি হলেও নিজের হাতে থাকা অ্যাসিড ছুঁড়ে মারতে একটুও দেরি হয়নি।